আজ আমরা ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ এই বিষয়টা পড়ব। প্রশ্নটা কি থাকে না, পূর্ব মধ্য ভারতে, অর্থাৎ সেটা পূর্ব ভারত বলতে পারে কিংবা পূর্ব মধ্য ভারত বলতে পারে, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। কি কি বিষয় লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কমপ্লিট উত্তর সহ থাকছে, দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। প্রথমেই কতগুলো বিষয় তোমাদের বলে রাখি। ভারতে অনেকগুলি মিনি স্টিল প্ল্যান্ট এবং ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, যেখানে লৌহ আকরিক থেকে সমস্ত প্রসেস তৈরি করে একদম স্টিল তৈরি করা হয়, এরকম প্রচুর কারখানা রয়েছে। মূলত আমি এখানে পাশে ছবি দেখিয়েছি এবং এখানে কয়েকটা লিখেছি, তার মধ্যে 11টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল করবে, এগুলো কিন্তু ভারতে। আমরা যে অংশটার কথা পড়ব মূলত সেটা হচ্ছে এই অংশটার কথা মূলত পড়ব, ঠিক আছে? এই অংশটা পূর্ব তথা মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণের এই অংশটা পড়ব। এতগুলোর নাম তোমাদের লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র জানানোর জন্য। আমরা এরপর আরেকটা বিষয় জানানোর জন্য যে বিষয়গুলি তোমাদের বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। এই অংশটি একটু মনে রাখবে যে 11টি মোট বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র, কিন্তু 2023 খ্রিস্টাব্দের পর্যন্ত ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট 30টি হয়েছে। এটা তোমাদের দেখাবো। একটি শঙ্কর ইস্পাত কারখানা রয়েছে পূর্ব ভারতে, সে দুর্গাপুর। সালেম কিন্তু রয়েছে দক্ষিণ ভারতে। অর্থাৎ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে বিভিন্ন ধরনের লৌহ ইস্পাত শিল্প। আমরা এবার একটু ইতিহাসটুকু একটু জানবো। প্রশ্নের হয়তো উত্তরের প্রয়োজন নেই, কিন্তু জানা প্রয়োজন। প্রথমেই তোমাদের বলি ভারতীয় ইতিহাসের, এখানে দেখো লেখা রয়েছে ভারতের স্টিল ইন্ডাস্ট্রি 4000 বছরের পুরনো। এই অংশটা দেখতে পাচ্ছ। 350 AD-তে দিল্লিতে কুতুব মিনারের সামনে যে আয়রন পিলারটি এখনও রয়েছে সেটি অত্যন্ত পুরানো। অর্থাৎ ভারতীয় ইতিহাস, লৌহ ইস্পাত শিল্পের ইতিহাস অত্যন্ত পুরানো। তারপর 1830 খ্রিস্টাব্দে ফার্স্ট অ্যাটেম্প্ট হয়েছিল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি তৈরি করার চেন্নাই, সেটা কিন্তু আনসাকসেসফুল। তারপর মুম্বাইয়ে পিগ আয়রন তৈরি করা হয় 1874 খ্রিস্টাব্দে। এরপর খ্রিস্টাব্দে 1907 খ্রিস্টাব্দে জামশেদপুরে প্রথম আধুনিক লৌহ ইস্পাত বেসরকারিভাবে স্থাপিত হয়। তারপর এগুলো সাল অনুযায়ী পরপর এসেছে, স্বাধীনতার আগে যে বিষয়গুলো ছিল। তারপরে ইস্কো 1918, অর্থাৎ ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি, যেটি বার্নপুর, হীরাপুর, কুলটি, এইভাবে ক্রমশ এগিয়েছে। এই যে কুতুব মিনারের কথা বলছি, আশা করি ছবিটা দেখতে পাচ্ছি। কুতুব মিনারের যে লৌহ পিলার, এটা অনেক পুরানো। অর্থাৎ ভারতীয় স্টিল ইন্ডাস্ট্রি ইতিহাস অনেক পুরানো। আমরা এই অংশটা শুধু জানার জন্য, বাকি অংশগুলো আমরা যাচ্ছি এরপরে পড়াশোনার দিকটাতে। তাহলে বিভিন্ন যে ইস্পাত কারখানাগুলো রয়েছে সেটি মূলত কয়লা খনির নিকটে 3টি রয়েছে। কোথায় কোথায় না, বোকারো, ইস্কো আর দুর্গাপুর। এটা কয়লা খনির নিকটে। লৌহ খনির নিকটে কে কে রয়েছে না, রাউরকেল্লা আর ভিলাই। তাহলে এখানে আছে রাউরকেল্লা আর ভিলাই, এই অংশটাতে আছে। তারপর লৌহ খনি এবং কয়লা খনি এর মধ্যবর্তী অঞ্চলে রয়েছে জামশেদপুর। এই ছবিটা দেখলে জামশেদপুরের অবস্থান এখানে। ঝরিয়াতে রয়েছে এই দামোদর অববাহিকা, এখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। এই অংশটিতে কয়লা। আর এদিকের এই অংশে আছে লৌহ আকরিক, এই ম্যাঙ্গানিজ, নিকেল, সমস্ত ধরনের আকরিক রয়েছে। লৌহ যেটি একটা অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, অর্থাৎ যতটা পরিমাণ কাঁচামাল এখান থেকে কাঁচামাল থেকে ইস্পাত নিষ্কাশন করা হয়, ততটা ইস্পাত নির্গত হয় না। কারণ একে যখন প্রোডাকশন বাই প্রোডাক্ট করা হয় তখন ওজনে হ্রাস পায়, ওজন হ্রাসশীল হয়।
পরিবহন ব্যয়টি কমানোর জন্য ভারী কাঁচামাল উৎপাদক অঞ্চলে এই শিল্প গড়ে ওঠার প্রবণতা দেখা যায়। 1 টন ইস্পাত প্রস্তুত করতে 4 থেকে 5 টন কাঁচামালের প্রয়োজন। আগে 5 টন প্রয়োজন হতো, এখন 4 টন প্রযুক্তির উন্নতির কারণে, অর্থাৎ পণ্য সূচক 1-এর বেশি। তার মানে তুমি 1 কেজি যদি লৌহ আকরিক গলানো যায় তাহলে কিন্তু 1 কেজি ইস্পাত পাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাই পূর্ব মধ্য ভারতে ইস্পাত শিল্পের কাঁচামালগুলির সহজলভ্যতা যেখানে রয়েছে, মূলত ভারী কাঁচামাল, তার নিকটে এই শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে। এটা ভূমিকার বিষয়। নেক্সট আসি যে কাঁচামালের প্রাপ্তিস্থান, অর্থাৎ কাঁচামাল কি কি প্রয়োজন হচ্ছে। এটা প্রথমে যদি আমরা কাঁচামাল 1 লিখি, তার 1, 2, 3 লিখি, যাই হোক, লৌহ আকরিক, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। মূলত 3টি রাজ্যের বেসিসে লিখেছি এই অংশটাতে। এই অংশটার কথা লিখছি যে ঝাড়খণ্ডের চিরিয়া, গোয়া, নোয়ামন্ডি, চিরিয়া দুবার লেখা আছে দোকান নেই, পামশিরাপুর, ওড়িশাতে বাদাম পাহাড়, সুরাইপাত, গুরুমহৈশানী, বোনাই, ছত্তিশগড়ের দুর্গ, বাস্তার, বাইলাডিলা, এগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে। খেয়াল রাখতে হবে প্রায় 80% উচ্চমানের হেমাটাইট এবং ম্যাগনেটাইট জাতীয় লৌহ আকরিক কিন্তু এই অঞ্চল থেকে পাওয়া যায়, অর্থাৎ বিদেশের উপর খুব একটা নির্ভর করতে হয় না। এটা লৌহ আকরিক। নেক্সট কয়লা। কয়লা পূর্ব ভারতের দুটো মূল জোন, একটা দামোদর অববাহিকা, সেখানে রানীগঞ্জ, দিশেরগড়, এটা পশ্চিমবঙ্গে, ঝরিয়া, বোকারো, গিরিডি, ঝাড়খণ্ড। আর সোন মহানদী ব্রাহ্মণী অববাহিকার এখানে তাতাপানি, ঝিলিমিলি, কোরবা ছত্তিশগড়ের, তালচের, রামপুর ওড়িশা। অনেক নাম আছে, মূলত কয়েকটি নাম এখানে উল্লেখ করলাম, যে নামগুলো লিখলেই তোমাদের হয়ে যায়। খেয়াল রাখবে 5টি পয়েন্ট তোমাকে ডিসকাস করতেই হবে। এরপরে অন্যান্য, অর্থাৎ অন্যান্য কাঁচামাল কি কি লাগে। অন্যান্য কাঁচামালের মধ্যে চুনাপাথর, এটা চুনাপাথরের ছবি, এটা চুনাপাথর। তো পালামৌ, গাংপুর, ভবনাথপুর এবং বীরমিত্রপুর, এটা ডোলোমাইট, সুন্দরগড়, গাংপুর, হাতিবাড়ি এবং জয়ন্তী অঞ্চল, এটা ম্যাঙ্গানিজ। কেওনঝড়, কোরাপুট এবং কালাহান্ডি থেকে পর্যাপ্ত মাত্রায় এই প্রয়োজনীয় আকরিকগুলো পাওয়া যায়। নেক্সট আসি পরের অংশে, সেটা হচ্ছে জলের প্রাচুর্য, অর্থাৎ আমরা 2 নম্বরে জল লিখব। কাঁচামাল পর্যন্ত শেষ হলো, অন্যান্য পর্যন্ত জলের প্রাচুর্য। জল ছাড়া তো লৌহ ইস্পাত শিল্পের হবে না, কারণ খেয়াল করতে এখানে লিখেছি যে 1 টন ইস্পাত প্রস্তুত করতে 50 গ্যালন মৃদু স্বাদু জলের প্রয়োজন হয়, যা পাওয়া যায়। যেখানে শিল্প গড়ে উঠেছে তার নিকটে দামোদর নদ থেকে, সুবর্ণরেখা নদী থেকে, বরাকর, মহানদী, ব্রাহ্মণী, শঙ্খ, খড়কাই, এই সমস্ত নদ নদী থেকে, আর তেনুঘাট এবং মঞ্জিরা জলাধার থেকে। এগুলো গুরুত্বপূর্ণ অংশগুলো লেখা হলো। এটা দামোদর অববাহিকার ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। নেক্সট লাগছে বিদ্যুৎ, আমার 3 নম্বরে। বিদ্যুৎকে দুভাগে ভাগ করা হয়েছে, জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ। জলবিদ্যুৎ দুর্গাপুর দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি এর তিলাইয়া, মাইথন, পাঞ্চেত এবং মহানদী পরিকল্পনার হীরাকুণ্ড, এই জায়গাগুলি থেকে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ, বোকারো, পত্রাতু, তালচের, চন্দ্রপুরা, দুর্গাপুর প্রভৃতি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো সবগুলোই এনটিপিসির আন্ডারে রয়েছে। তো এখান থেকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়, অর্থাৎ বিদ্যুতের অভাব হয় না। তাহলে 4 নম্বরে পরিবহন ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কাঁচামাল আমদানি রপ্তানি এইসব বিষয়গুলো পূর্ব, দক্ষিণ পূর্ব, পূর্ব মধ্য রেলপথের মাধ্যমে বাজারের সাথে কাঁচামাল উৎপাদক অঞ্চল এবং ইস্পাত কেন্দ্রের সরাসরি লিঙ্ক রয়েছে। সড়কপথ, এগুলো এই নাম্বারগুলো পুরানো নাম্বার, এখন নতুন নাম্বার চেঞ্জ হয়েছে, যদি এই নাম্বারগুলো লিখলেও হবে। গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের মাধ্যমে এই অঞ্চলটি ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত, ফলে সহজেই খনি অঞ্চল থেকে শিল্পকেন্দ্রে যেমন কাঁচামাল আমদানির সুবিধা রয়েছে, তেমনি শিল্পকেন্দ্র থেকে বাজারে বা বন্দরে ইস্পাত পরিবহনের সুবিধা রয়েছে। আমরা 5 নম্বরে শ্রমিক। অঞ্চলটি জনবহুল হওয়ায় সুলভ শ্রমিকের প্রয়োজন রয়েছে। সুলভ শ্রমিক দুরকম, খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে হার্ড ওয়ার্কার, যারা প্রচণ্ড কাজ করতে পারে, গায়ে গতরে খাটতে পারে,
আর একটা হচ্ছে স্মার্ট ওয়ার্কার। তো যে কারণে সুলভ শ্রমিক দুটোই, একটা এই অঞ্চলে অনেকগুলো ছোট বড় ইঞ্জিনিয়ারিং শিক্ষা কেন্দ্র, ফলে মেধা এবং প্রযুক্তি সম্পন্ন দুরকমেই শ্রমিক এখানে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। নেক্সট হচ্ছে বন্দর। আমার 6 নম্বরে বন্দর, এটা অতিরিক্ত কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, এই 4টে বন্দর পূর্ব মধ্য ভারতের যারা হেল্প করে লৌহ ইস্পাত শিল্পকে দ্রুত এগোতে, তারা এই 4টে, ফলে বন্দরের নৈকট্যের কারণে প্রয়োজনীয় আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানির সুবিধা পাওয়া যায়। এছাড়া তুমি আরো অন্যান্য জিনিস লিখতে পারো, যে মূলধন বিনিয়োগ করেছি কে কে। সরকারিভাবে তুমি জানো যে সেল এটাতে খুব গুরুত্ব দেয়, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তাছাড়া বেসরকারিভাবে টিসকো, যেটা জামশেদপুরে রয়েছে, তো মানে টাটা জামশেদজি, তো এরা যথেষ্ট টাকা বিনিয়োগ করে, আরও অন্যান্য সংস্থা টাকা বিনিয়োগ করে, বিভিন্ন কোম্পানি টাকা এখানে ইনভেস্ট করে, বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এভাবে আসে টাকা। আর যেহেতু বিশ্ববাজারে বিরাট মার্কেট রয়েছে ভারতীয় লৌহ ইস্পাত শিল্পের, তাই চাহিদার অভাব হয় না। এই সমস্ত কারণগুলির জন্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের এই অঞ্চলে কেন্দ্রীভবন ঘটেছে এবং বিকাশ ত্বরান্বিত হয়েছে। সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের যে শেষে বলছিলাম যে 30টি যে আয়রন ইন্ডাস্ট্রি রয়েছে, সেটার জাস্ট এক ঝলক দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ যে সালওয়াই লেখাই রয়েছে যে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, 30টির বেশি এখানে নাম রয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে